ক্লাস 8 তোমরা থার্ড চ্যাপ্টারে নেপোলিয়ন সম্বন্ধে অনেক কিছু পড়েছো, কিন্তু চ্যাপ্টার 4 সম্পূর্ণই আলাদা। তাই তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুক সামনে রেখে ভালো করে বোঝার চেষ্টা করো। চ্যাপ্টার 4-এ দেখো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম, এইগুলোর ওপর বলা হয়েছে। ফার্স্ট আমি বলি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কি। ইন্ডাস্ট্রিয়াল মানেই বুঝতে পারছো কলকারখানা সম্বন্ধে কোনো কথা। এবার আসছি রিভলিউশন। রিভলিউশন মানে হচ্ছে বিপ্লব। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলতে শিল্প বিপ্লবকে বোঝানো হচ্ছে, অর্থাৎ শিল্পের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে যে পরিবর্তনটা দেখা দিয়েছিল, এখানে আমরা সেই পরিবর্তনের কথাটাই পড়ব। তা প্রথমে শুরু করা যাক যে এই পরিবর্তনটা কোথা থেকে হয়েছিল, কেন হয়েছিল এবং এই পরিবর্তনের পেছনে কারণটা কি ছিল। এই পরিবর্তন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফার্স্ট স্টার্ট হয় ইংল্যান্ডে এবং এই রিভলিউশনটা হয়েছিল 1760-তে। দেখো এখানে কতগুলো কোশ্চেন আমি দিয়েছি, এই কোশ্চেনগুলো আমি তোমাদের কাছে ডিসকাস করে দেবো। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন? হোয়েন ডিড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টেক প্লেস? হোয়াই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টেক প্লেস ইন ইংল্যান্ড? তাহলে বুঝতেই পারছো যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কোথায় ফার্স্ট হয়েছিল। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফার্স্ট হয়েছিল ইংল্যান্ডে। কত সালে? 1760-তে। এবার ইংল্যান্ডে কেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়েছিল? এই ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল। ফার্স্ট কারণ পলিটিক্যাল কজ, জিওগ্রাফিক্যাল কজ, ওয়েদার ইজ পারফেক্ট, লেবার, ট্রান্সপোর্ট, নেসেসারি গুডস, মার্কেট প্লেস, ডিফারেন্ট মেশিন, ইনভেনশন অ্যান্ড ইকোনমিক এফোর্ট। তোমাদের বুকে অনেক বড় করে লেন্দি করে দেওয়া আছে, তাই আমি ছোট করে তোমাদেরকে বোঝাচ্ছি প্রত্যেকটা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট কি আছে? পলিটিক্যাল কজ। পলিটিক্যাল কজ বলতে এখানে বোঝানো হয়েছে ইংল্যান্ডে সেরম কোনো রাজনৈতিক দল এই সময় ছিল না, সেই কারণে যে কোনো কিছু করার ক্ষেত্রে পলিটিক্যালরা যে বিরোধ বাঁধবে বা পলিটিক্যাল ব্যাপার নিয়ে কোনো ঝামেলা হবে, এইসবের কোনো কারণ সেখানে ছিল না। সেই কারণে ইজিলি এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হতে পেরেছে। এবার আছে জিওগ্রাফিক্যাল কজের কথা। জিওগ্রাফিক্যাল কজ যেটা, সেটা হচ্ছে ইংল্যান্ড এমন একটা জায়গায় সিচুয়েটেড ছিল যে সেখানে ওয়েদার বলো বা তার পারিপার্শ্বিক জায়গা বলো, সব দিক দিয়েই পারফেক্ট ছিল। এটাও একটা কারণ। থার্ড হচ্ছে ওয়েদার ইজ পারফেক্ট। ওয়েদার ইজ পারফেক্ট বলতে এখানে বোঝানো হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল একটা ফ্যাক্টরি বা কোম্পানি তৈরি করার জন্য যে ধরনের জায়গা বা যেই ধরনের আবহাওয়ার প্রয়োজন, এখানে সেটা পুরোপুরি ছিল। ফোর্থ হচ্ছে লেবার। আমরা সবাই জানি যে কোনো কোম্পানি বলো, যে কোনো কারখানা বলো বা যাই কিছু আমরা তৈরি করতে বানাই না কেন, সব কিছুতেই আমাদের দরকার হচ্ছে লেবারের। লেবার ছাড়া কোনো কিছু করা যায় না। সেই কারণে এখানে লেবারটা খুব সহজেই পাওয়া গিয়েছিল। এবার কোথা থেকে পাওয়া গেছিল, কি ব্যাপার পাওয়া গেছিল, সেটা পরে আসছি। তাহলে লেবারটা এখানে সহজেই পাওয়া যাচ্ছিল, লেবার নিয়ে এখানে কোনো প্রবলেম ছিল না। যেমন অন্যান্য জায়গায় লেবার নিয়ে কিছুটা প্রবলেম থাকে, কিন্তু এখানে লেবার অতি সহজেই পাওয়া যাচ্ছিল। তারপর ফিফথ হচ্ছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট বলতে বোঝানো হচ্ছে আমরা যে কোনো কোম্পানি বা কারখানাতে কোনো গুডস যদি তৈরি করি, তাহলে সেটাকে ইম্পোর্ট এক্সপোর্ট করার একটা ব্যাপার থাকে। যে কোনো জিনিস বানাতে গেলে যে জিনিসগুলোর দরকার হয়, সেই জিনিসগুলো আনা এবং বানানোর পরে যে জিনিসটা বানিয়েছি সেটাকে মার্কেটে বিক্রি করার জন্য দরকার হতো কি? যাতায়াত ব্যবস্থা। এখানে যাতায়াত ব্যবস্থা ছিল খুবই উন্নত, সেই কারণে এখানে ট্রান্সপোর্ট একটা বিশাল ফ্যাক্টর। তারপরে আসছি 6, নেসেসারি গুডস। নেসেসারি গুডস বলতে যেই সব জিনিস একটা কোম্পানি তৈরি করতে গেলে যেই সব জিনিসগুলোর দরকার,
যেমন আয়রন, সিলভার, তারপরে আদার্স যে জিনিসগুলো সেইগুলো সবই এইখানে ইংল্যান্ডে পাওয়া যেত এবং প্রচুর পরিমাণে পাওয়া যেত। সেই কারণে গুডসের কোনো প্রবলেম এখানে ছিল না। তারপরে আসছি মার্কেট প্লেস। মার্কেট প্লেস যেহেতু ইংল্যান্ডটা এমন একটা জায়গায় সিচুয়েটেড ছিল যে তার আশেপাশে অনেক মার্কেট মানে অনেক জায়গা অর্থাৎ কান্ট্রি ছিল, যে কান্ট্রিগুলোতে অনায়াসেই বানানো জিনিসগুলোকে বিক্রি করা যেত। সেই একটা মার্কেট প্লেস এখানে একটা দরকার। তারপর হচ্ছে ডিফারেন্ট মেশিন। ডিফারেন্ট মেশিন বলতে বোঝাচ্ছে এই সময় ইংল্যান্ডে অনেক ধরনের মেশিন ইনভেন্ট হয়েছিল, যেমন স্টিম ইঞ্জিন, মাকু এক্সেট্রা। এছাড়া নিত্য নতুন ধরনের মেশিন, যে মেশিনগুলো একটা ফ্যাক্টরি তৈরি করার জন্য দরকার, সেগুলো সবই এখানে পাওয়া যেত। তারপর আসছি ইকোনমিক এফোর্ট। তোমরা জানো যে কোনো একটা কাজ করতে গেলে তার জন্য অর্থের প্রচুর প্রয়োজন। সেই কারণে এখানে ফ্যাক্টরি তৈরি করতে গেলে যে অর্থের দরকার, সেই অর্থ ইংল্যান্ডের কাছে প্রচুর পরিমাণে ছিল। প্রথম দিকে সেরকম না থাকলেও পরে অনেকেই অর্থের দিক দিয়ে ইংল্যান্ডের কোনো প্রবলেম হয়নি। তাহলে এই যে কারণগুলো, এইগুলো সব থেকে বেশি দরকার ছিল একটা ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো যে একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে যেসব জিনিসের দরকার সেগুলো সবই ইংল্যান্ডে ছিল। সে কারণে ইংল্যান্ডেই সর্বপ্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা শুরু হয়েছিল এবং তারপরে জাপান, রাশিয়া, ফ্রান্স বিভিন্ন জায়গায় এই রেভলিউশন দেখা যায়। এরপর আসছি ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব। এই যে রিভলিউশনটা শুরু হয়েছিল, এই রিভলিউশনটা প্রভাবটা কি ফেলেছিল, প্রভাবটা কি কি ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ফার্স্ট হচ্ছে সোশ্যাল এফেক্ট, সেকেন্ড পলিটিক্যাল এফেক্ট, থার্ড হচ্ছে ইকোনমিক এফেক্ট। তাহলে সোশ্যাল এফেক্টের ক্ষেত্রে যেটা বলা যায়, এই রিভলিউশনের জন্য সমাজে দুটো শ্রেণীর তৈরি হয়েছিল। একটা হচ্ছে ইনভেস্ট যে করছে সেই উচ্চবিত্ত শ্রেণী, আর যারা কাজ করছে অর্থাৎ লেবার শ্রেণী। তাহলে বুঝতেই পারছো যে এখানে দুটো শ্রেণীর দরকার, যেমন শ্রমিক এবং মালিক। উচ্চবিত্ত বলতে মালিককেই বোঝানো হয়, আর লেবার বলতে শ্রমিককে বোঝানো হচ্ছে। তাহলে এই সোশ্যাল এফেক্টটা এখানে দেখা গিয়েছিল। পলিটিক্যাল এফেক্ট যেটা, পলিটিক্যাল এফেক্টের ক্ষেত্রে বলা যেতে পারে এই সময় ইংল্যান্ড যেহেতু মার্কেটিং প্লেসের দিক দিয়ে অনেক ভালো এফোর্ট করছিল, সেই জন্য অন্যান্য দেশ যেমন ফ্রান্স, জার্মানি, ইতালি এরা চাইছিল যে ইংল্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে। সেই কারণে অন্যান্য দেশগুলো ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য চিন্তাভাবনা করতে থাকে এবং পরে তারা তৈরিও করে। এরপর হচ্ছে ইকোনমিক এফেক্ট। ইকোনমিক এফেক্ট যেটা, সেখানে অন্যান্য দেশের তুলনায় যেহেতু ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, সেই জন্য দেশের মধ্যে অন্যান্য যারা ইন্ডাস্ট্রি তৈরি করতে চাইছে তাদের দরকার হতো অর্থের, এবং সেই অর্থাৎ পুঁজিবাদী যেটাকে বলা হয়, পুঁজিবাদী অর্থাৎ যে অর্থ দিতে পারছে বা বেশি মুনাফার জন্য যে অর্থ দিচ্ছে তাকেই বলা হচ্ছে পুঁজিবাদী। অর্থাৎ এখানে ইকোনমিক এফেক্টটাও অনেক বেশি প্রভাব বিস্তার করেছিল। তারপরে আসছি এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রভাব। তো এইখানে এই তিনটে জায়গায় আমরা দেখতে ফেলেছে, কিন্তু এর ফলে কি হয়েছিল, এর ফলটা হয়েছিল খুবই মারাত্মক। প্রথম হয়েছিল সোশ্যাল ক্লাসেস, অর্থাৎ সমাজে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত দুটো শ্রেণীর সৃষ্টি হয়েছিল। যারা মালিকানা চালাতো অর্থাৎ যারা কোম্পানি চালাতো তাদেরকে বলা হতো মালিক শ্রেণী,
তারা নিম্নবিত্ত শ্রেণী অর্থাৎ গ্রাম থেকে ধরে আনা সাধারণ মানুষকে এই ফ্যাক্টরির কাজে লাগাতো এবং তাদেরকে খুবই কম সামান্য মাইনেতে রাখা হতো, যে মাইনে তারা যেটা নাকি নিজেদের সংসার চালানোর পক্ষে যথেষ্ট ছিল না। এরপরে দেখো নিউ সিটিজ, অর্থাৎ যে লেবারদেরকে নিয়ে আসা হলো তাদেরকে একটা নতুন জায়গায় রাখা হলো। সেই নতুন জায়গাটি কি ছিল? সেটা হচ্ছে আরবান, অর্থাৎ একটা বস্তি, যেখানে একসঙ্গে অনেক মানুষ গাদাগাদি করে থাকতো এবং অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। তারপরে হচ্ছে ক্যাপিটালিস্ট পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ পুঁজিবাদী সিস্টেম তো শুরু হয়ে গিয়েছিল। এরপরে শুরু হলো যে একদল মানুষ যারা কি করলো, বেশি অর্থ দিয়ে সাধারণ মানুষকে সাহায্য করার পরিবর্তে তাদের উপরে ট্যাক্স বসানোর ব্যবস্থা করলো। অর্থাৎ কিছু টাকা দেওয়ার বিনিময়ে যখন রিটার্ন তারা করতো সাধারণ মানুষ, তখন অনেক বেশি টাকা এই ক্যাপিটালিস্টকে দিতে হতো। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিং রিসোর্স, যেটা সেখানে কি হচ্ছে, এই যে জিনিসগুলো বানানো হচ্ছিল, সেই বানানো জিনিসগুলো বিভিন্ন জায়গায় যে পাঠানো হচ্ছিল, তার একটা রিসোর্সের প্রয়োজন হয়েছিল। এর ফলে কি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি তৈরি হলো। একদল মানুষ কি করলো, যেসব জিনিসগুলো বানানো হয়েছে সেগুলো কেনার চেষ্টা করলো, এবং আরেকদল মানুষ কি করলো, বানানো জিনিসগুলোকে বিক্রি করে অনেক বেশি মুনাফা নেওয়ার চেষ্টা করলো। তাহলে এইভাবে তোমরা বুঝতে পারছো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবে তার প্রভাবটা ফেলেছিল। মোটামুটি তোমাদের আমি এই চ্যাপ্টারটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা বুঝিয়ে দিলাম। এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে যে কোশ্চেনগুলো আমি করালাম এখন, সেই কোশ্চেনগুলোই তোমরা কপিতে ভালো করে লিখবে এবং সেগুলোকে লার্ন করার চেষ্টা করবে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, এবং যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে জানিও।